বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কোভিডকালীন অনলাইন ক্লাস, তাই না? আসলে করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। তবে আমার একটা জিনিস দেখছি যে এই করোনাকালীন সময়ে মানুষের দুইটা দিকে বেশ পরিবর্তন এসেছে, তিনটা দিকে। এক নম্বর হচ্ছে মানুষ প্রযুক্তিগত দিকে বেশ অগ্রসর হয়েছে। প্রযুক্তি জিনিসটাকে মানুষ আস্তে আস্তে রপ্ত করতে শিখেছে। আর একটা জিনিস বেশ গোচরীভূত হবে সেটা হলো যে প্রত্যেক ছাদে ছাদে প্রত্যেক বাড়ির উঠোনে একটা সবুজায়ন ঘটেছে। এটা একটা এর ইতিবাচক পরিবর্তন। আর করোনা তো আমাদের অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু সেই অনেক খারাপের মধ্যে কিছুটা ভালো। তা এই হিসাবে আমরা দেখছি যে এই কিছুটা পরিবর্তন এসেছে। যাক, আলহামদুলিল্লাহ, পরিবর্তন ভালো হওয়া ভালো। তো আমরা আলোচনা করছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পিরিয়ডিক মোশন নিয়ে। সেই পিরিয়ডিক মোশনের বেসিক কনসেপশন আমরা দেখেছি। পিরিয়ডিক মোশনের সরণ, বেগ, ত্বরণের রাশিমালা কেমন হয় দেখেছি, তাদের লেখচিত্রগুলো দেখেছি। আজকে আমরা দেখব যে এই পর্যায়কাল বা পর্যায়বৃত্ত গতিরই কিছু রিলেটেড টার্মস আছে। সেই টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগের দুইটা টার্মস তো আমরা তিনটা করেছি, বাকিটা এখন আমরা একটু দেখতে চাই। তো চলো আমরা দেখি পর্যায়কাল কাকে বলে। পর্যায়কাল, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড দেখো, এইভাবে যখন একটা বস্তু চলতে থাকে, এইটা হলো এর পূর্ণ কম্পন। এটা দৈর্ঘ্য বলি আমরা সাধারণত ল্যামডা। সাধারণত মানে কি ল্যামডা, কৌণিক অবস্থান হচ্ছে 2π। আর এইখান থেকে এই সময় এই সময়টা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হবে তার পর্যায়কাল। একটি ঘূর্ণনশীল বস্তু বা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে বলা হবে তার পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় এবং একক হচ্ছে সেকেন্ড। তো কোনো পর্যায়বৃত্ত গতির কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f। পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f। এখন পর্যায়কাল সাধারণত যেটা দেখি আমরা, যে একটা পূর্ণ কম্পনের ক্ষেত্রে ওমেগা সমকৌণিক বেগে একবার পূর্ণ কম্পন যদি সম্পন্ন করে, তাহলে ওমেগা টি ইজ ইকুয়াল টু 2π হয়। ওমেগা বেগে টি সময়ে যদি একটা বস্তু ঘোরে, তাহলে তার সরণ হবে কত? 2π রেডিয়ান। একবার পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে, পূর্ণ ঘূর্ণনের জন্য এইটা পাওয়া যায়। পূর্ণ ঘূর্ণনের জন্য এটা পাওয়া যায়। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। এখন এইটাকে আমরা পর্যায়কাল হবে কি না সেটা আমাদের পর্যবেক্ষণ করে দেখতে হবে। সেটা আমাদের দেখতে হবে যে টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা এটা পর্যায়কাল কিনা। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পর্যায়কাল আসলে কাকে বলে। পর্যায়কাল হচ্ছে যে একটা নির্দিষ্ট বেগে গতিশীল কোনো পর্যায়বৃত্ত গতি তার প্রত্যেক পর্যায়কাল পর পর পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে। সেই ফিরে আসার কারণেই এটা কি পর্যায়বৃত্ত গতি। তাহলে সেই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই 2π/ওমেগা এই সময় পরে যদি এই কণাটা একইবারে আগের অবস্থা প্রাপ্ত হয়, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং তার পর্যায়কাল এটা।
এটা হলো তার পর্যায়কাল। তো এখন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন সরণের রাশিমালা কি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, আমরা এভাবে যদি লিখি ওমেগা টি প্লাস ডেল্টা, এটাতে মানের কোনো পরিবর্তন নেই, শুধু ডেল্টাকে বলা হয় আদি দশা, আদি দশা এইটা। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা যদি এই টি এর জায়গায় যদি 2π/ω পরিমাণ বাড়িয়ে দিই সময়টা, তাহলে সেই পরেও এই তরঙ্গটা যদি পর্যায়বৃত্ত গতির এই সরণের রাশিমালায় থেকে থাকে বা থেকে যায়, তখন আমরা বলবো যে এই টি ইজ ইকুয়াল টু 2π/ω, এটা হলো একটা পর্যায়কাল। তো চলো দেখি এখন এক্স ড্যাশ বলি, তাহলে এই এক্স ড্যাশের কী করবো আমরা, এ সাইন ওমেগা টি এর মান আমরা কত বসাবো, এই টি ইজ ইকুয়াল টু টি প্লাস 2π/ω প্লাস ডেল্টা এইটা। এখন এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা দিয়ে গুণ করে দিই আমরা এটাকে, তাহলে কত হবে ওমেগা টি প্লাস ওমেগা কেটে গেল 2π প্লাস ডেল্টা। এখন এটাকে আমরা আরেকবার সাজাই, এ সাইন 2π প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই সাইনের ক্ষেত্রে যদি এরকম হয় সাইন 2π প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, কোঅর্ডিনেটে যদি দেখি 2π মানে ফোর্থ কোঅর্ডিনেটে অল পজিটিভ, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির জোড় গুণিতক, অতএব এখানে আমরা কি পাবো, সাইনই থাকবে, তাহলে সাইন থিটা মানে ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এইটা সমান পাবো আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যা আমাদের আদি তরঙ্গের সমীকরণের সঙ্গে মিশে গেছে, বা এটা হচ্ছে আমাদের আদি পর্যায়বৃত্ত গতির প্রাথমিক যে সরণ, অর্থাৎ টি সময় বৃদ্ধি করার আগের যে সরণ, সেই সরণ একই সরণ। তার মানে এই বিন্দুতে যে সরণ পাবো আমরা, এখানে এসেও সেই একই সরণ পাবো আমরা, এখানে যেও সেই একই সরণের সমীকরণ পাবো আমরা। তাহলে প্রত্যেক 2π কোণ পরে পরে হচ্ছে আমাদের পুনরাবৃত্তি ঘটছে। তাহলে সেই 2πটা কি আসলে, এই 2π একটা পূর্ণ কম্পনের জন্য দশা পার্থক্য, তার জন্য সময়টা হলো পর্যায়কাল। তাহলে যেহেতু 2π/ω সময় পর কণাটির পুরো গতির পুনরাবৃত্তি ঘটছে, অতএব 2π/ω আমাদের কি পর্যায়কাল, অতএব টি ইজ ইকুয়াল টু 2π/ω বলবো আমরা তখন। এই টিটাকে আমরা বড় হাতের টি দ্বারা লিখছি কারণ এটা পর্যায়কাল, অতএব এটা হলো আমাদের পর্যায়কাল। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π/ω, এটা যে পর্যায়কাল, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 2π/ω পরিমাণ সময় বাড়ানোর ফলেও কণার সরণের মানের কোনো পরিবর্তন ঘটেনি, কারণ 2π পর তার পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে, এরপরে চলো হচ্ছে এইখানে আমরা আরেকটা জিনিস দেখাতে পারি, যেহেতু পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π/ω এটা পেলাম, আর ওমেগা সমান আমরা জানি √k/m, তাহলে এখন আমরা যদি এই জায়গায় একটা বসিয়ে দিই, অতএব টি ইজ ইকুয়াল টু 2π/√k/m, তাহলে এটাকে উল্টি যদি দিই আমরা, টি ইজ ইকুয়াল টু 2π√m/k, এইটা হলো আমাদের পর্যায়কালের রাশিমালা। এই পর্যায়কালের রাশিমালা আবার এটাকে আমাদের বল ধ্রুবক কে এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কও বলা হয়। বল ধ্রুবক কে এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, বল ধ্রুবক কে এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কও নির্দেশ করে এটাকে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা একটু দেখে যাই, সেটা হলো যে যেহেতু পর্যায়কালের সমীকরণ পেয়েছি আমরা এইটা, তাহলে এটা তো ধ্রুবক, তাহলে টি প্রপোর্শনাল টু √m ডিভাইড বাই √k। m হলো বস্তুর ভর আর k হলো বল ধ্রুবক, প্রত্যায়নী বল ধ্রুবক যেটাকে বলা হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে টি প্রপোর্শনাল টু √m
ঠিক আছে, তাহলে গতিশীল কণার ভর যদি বৃদ্ধি পায়, গতিশীল কণার ভর যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে তার পর্যায়কাল বৃদ্ধি পাবে। আর বল ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায় তাহলে টি প্রপোর্শনাল টু 1/√k, তাহলে বল ধ্রুবকের মান বৃদ্ধি পেলে টি এর মান কমে যাবে। টি এর মান কমে যাওয়ার মানে কি গতিশীল হবে, আর টি এর মান বেড়ে যাওয়া মানে হচ্ছে সে কি ধীর গতিতে চলবে। যদি ভর বেড়ে যায় তাহলে কণাটার গতি কী হবে, মন্থরিত হবে। মন্থরিত হলে পর্যায়কালের মান বেড়ে যাবে, তাহলে এম এর মান যদি বাড়ে টি এর মান বাড়বে, কিন্তু কে এর মান যদি বাড়ে টি এর মান হচ্ছে কমে যাবে, ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে বোঝা যায় যে তোমার পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু কণার সময় অর্থাৎ পর্যায়কাল কি কি প্যারামিটার দ্বারা প্রভাবিত হয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলো এরপরে দেখি আমরা কম্পাঙ্ক কাকে বলে। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, কোনো সময় এই ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা লেখা হয়ে থাকে। আসলে এটা পূর্ণ সংখ্যা, তো এই জন্য এন দ্বারা লেখা হয়, কিন্তু আমরা সবসময় ইংরেজি অক্ষরের প্রথম অক্ষরটা, ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা লিখতে পছন্দ করি, এই জন্য ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা ভালো, এফ দ্বারা প্রকাশ করা ভালো। এখন কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে যে পর্যায়কালে একবার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, পর্যায়কালে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, কিন্তু বলছে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণা প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হবে তার কম্পাঙ্ক। তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি, টি সময়ে টি সময়ের ঘূর্ণন সংখ্যা, টি সময়ের ঘূর্ণন সংখ্যা যদি ঘূর্ণন সংখ্যা না, দরকার নেই এত জটিলতার দিকে যাওয়ার, তাহলে আমরা কি বলবো যে টি সময়ের ঘূর্ণন সংখ্যা কত, 1, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডের ঘূর্ণন সংখ্যা কত, 1 সেকেন্ড সময়ের ঘূর্ণন সংখ্যা সমান কত, 1/t। এই 1 সেকেন্ডের ঘূর্ণন সংখ্যাকেই বলা হয় তার কম্পাঙ্ক এফ। অতএব এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t। এখন এই এফ ইজ ইকুয়াল টু 1/t এটার থেকে আমরা কি পাবো, তাহলে টি এর মান বসাই, বা এফ ইজ ইকুয়াল টু 1/2π√m/k। তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে 1/2π√k/m। এটাই হলো আমাদের কম্পাঙ্কের রাশিমালা। আবার একই জিনিস ওমেগা সমান 2πf, এফ ইজ ইকুয়াল টু ω/2π, এটাও বলা যায়। ওমেগা সমান 2πf, এটা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কম্পাঙ্কের একক বের করতে পারি। তাহলে কম্পাঙ্কের একক কি, পার হার্টস, পার সেকেন্ড বা হার্টস, পার সেকেন্ড। এফ ইজ ইকুয়াল টু যেহেতু 1/t, তাহলে একক হবে কি, পার সেকেন্ড। তো পার সেকেন্ডকে আমরা কি করি, বিজ্ঞানের নাম অনুসারে 1/t, এটাকে বলে আমরা হার্টস, HERTZ, কিন্তু সংক্ষেপে এটাকে আমরা লিখব HZ, হার্টস, ঠিক আছে। কম্পাঙ্কের একক হলো হার্টস। এরপরে কি আছে, কৌণিক কম্পাঙ্ক। তো এখান থেকে আমরা কৌণিক কম্পাঙ্ক পেয়ে যেতে পারি। তাহলে কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? কৌণিক কম্পাঙ্ক আসলে কৌণিক বেগকে বোঝায়। কৌণিক বেগকে, ওমেগা সমান 2π/t, এটা হলো আমাদের কৌণিক বেগ। বা ওমেগা সমান, প্রথমে যদি আমরা এটা লিখি 2πf, তাও হবে। এটা সমান 2π/t, যেহেতু এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা লিখতে পারি। আবার ওমেগা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ওমেগা সমান √k/m,
এটাও আমাদের হচ্ছে কৌণিক কম্পাঙ্কের রাশিমালা k/m। এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, একক রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। তবে ব্যবহারের ক্ষেত্রে ওমেগাকে এভাবেও প্রকাশ করা হয় rpm, রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট। এই রেভলিউশন পার মিনিটকে যদি আমরা ডিগ্রি পার সেকেন্ড করতে চাই তাহলে 2π দিয়ে গুণ করতে হবে আর 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে পাবো আমরা রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন আমরা বলি যে 1 rpm সমান কত হবে? 1 rpm সমান হচ্ছে 1 × 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস, এই মানটা একটু মুখস্থ রাখবো আমরা, ঠিক আছে? 1 rpm রেভলিউশন পার মিনিট, এটা সমান হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড করতে চাইলে 60 দিয়ে ভাগ আর 2π দিয়ে গুণ করতে হবে আমাদের, ঠিক আছে? এখন দেখো দশা কাকে বলে। দশা ফেজ বা দশা কাকে বলে? কৌণিক অবস্থা। আসলে কৌণিক অবস্থা তো, কিন্তু বলা হয় যে তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের, তরঙ্গস্থিত কোনো কণার, এটা একটা তরঙ্গ, এই কণার যে কোনো মুহূর্তের, যেমন এই বিন্দুটাকে যদি আমরা বলি পি বিন্দু, এই পি বিন্দুর সরণ কত, এর কৌণিক অবস্থান কত, এর বেগ কত, এর ত্বরণ কত, এর শক্তি কেমন, এই প্যারামিটারগুলো যে ধর্ম দ্বারা, তরঙ্গের যে ধর্ম দ্বারা প্রকাশ করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হবে এর দশা। দশা মানে আসলে অবস্থা, দশা মানে হলো অবস্থা। যেমন এই সমীকরণটা যদি দেখি আমরা, তাহলে এই ওমেগা টি প্লাস ডেল্টা, এই টোটালটা হলো কি দশা। ডেল্টাকে কি বলি আমরা? আদি দশা, আদি দশা। v0 প্লাস এটির মতো, তাই না? v0 প্লাস এটির মতো আদি দশা। তাহলে এখন এই সমীকরণটাকে থেকে যদি আমরা দেখি যে যেহেতু আমরা আদি দশা নিয়েছি, তাহলে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই সমীকরণে যদি ডেল্টা = 0 হয়, ডেল্টা = 0 হলে t = 0 আর t = 0, তাহলে t যদি 0 হয় তাহলে এই সমীকরণে আমরা কি পাবো? x = a sin ডেল্টা, এটা x = a sin ডেল্টা। কিন্তু t যখন 0 তখন তো ডেল্টাকে আদি দশা বলা হয়, ডেল্টাকে আমরা কি বলছি? আদি দশাই বলে আসছি। t = 0 অবস্থায় ডেল্টার যে মান, সেই মানটা হচ্ছে তার আদি দশা। এখন ডেল্টা সমান যদি 0 হয় তাহলে কি হবে? ডেল্টা = 0, 1 নম্বর, ডেল্টা = 0, তখন এই সমীকরণটা থেকে কি পাবো আমরা? এই সমীকরণটা থেকে x = a sin ওমেগা টি। তার মানে কি? সাম্য অবস্থা বোঝায় এটাকে দ্বারা সাম্য অবস্থান বা আদি অবস্থা বোঝায়। সাম্য অবস্থা বা আদি অবস্থান, এটাকে কি বোঝা যায়? এটাকে বলা হয় যে আদি অবস্থান। তাহলে আদি অবস্থান কখন হবে? যখন ডেল্টা = 0 হবে, তখন হচ্ছে আদি অবস্থান হবে। এটাকে আদি অবস্থান বলছে, অবস্থা। এখন 2 নম্বর এসে আমরা ডেল্টা = যদি π/2 বলি, তাহলে কি হবে? x = a sin ওমেগা টি প্লাস π/2। তো π/2 মানে 90 ডিগ্রি, তাহলে এদিকে যদি নিই আমরা sin π/2 মাইনাস ওমেগা টি প্লাস ওমেগা টি, তাহলে π/2 যদি করি আমরা, তাহলে π/2 দ্বিতীয় কোঅর্ডিনেটে প্লাস সাইন, আর যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, এটা তাহলে cos হয়ে যাবে। তাহলে a cos ওমেগা টি। তাহলে ডেল্টার মান যদি আমাদের 90 ডিগ্রি হয় বা π/2 হয়, তাহলে সেই ক্ষেত্রে x এর মান হয়ে যাবে আমাদের
এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। তাহলে কস ওমেগা টির চিত্র কিন্তু আর সেই এইটা থাকবে না, তখন এর চিত্রটা কেমন হয়ে যাবে, এরকম চিত্র হবে। ঠিক আছে, এইটার চিত্র কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কোণাটা পূর্ণ অবস্থান এই কি সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়। আর একটা আছে আমাদের পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন বলতে 0 থেকে 2π পর্যন্ত যে গতি, তাহলে এই সময়টাকে, তার মানে এই দূরত্বটাকে, এই কৌণিক অবস্থানটাকে বলবো আমরা পূর্ণ কম্পন। অর্থাৎ পূর্ণ কম্পন হচ্ছে একটি কণা যখন 0 থেকে যাত্রা শুরু করে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে তার ঘূর্ণনটা কী হবে, একটি পূর্ণ কম্পন হবে, একটা পূর্ণ বৃত্ত বা পূর্ণ চক্র সে হচ্ছে পরিভ্রমণ করছে। এটার বেলায় যদি দেখি আমরা এইখান থেকে যাত্রা করে যদি এই পর্যন্ত আসে, তাহলে সেটাকে আমরা পূর্ণ কম্পন বলবো। এইখান থেকে যাত্রা করে যদি এই পর্যন্ত আসে, তাহলে সেটাকে আমরা পূর্ণ কম্পন বলবো। তাহলে পূর্ণ কম্পনকে আসলে একটু বিপরীতভাবে যদি বলি আমরা, এক তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করলে যেটা হয় সেটা পূর্ণ কম্পন হয়। এক পর্যায় কাল ধরে যদি কোনো তরঙ্গ চলে, তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ কম্পন। এই তাহলে পূর্ণ কম্পন হচ্ছে কি, একটা 0 থেকে শুরু করে 2π পর্যন্ত যেতে হবে। এতে তার অতিক্রান্ত রৈখিক দূরত্ব কত হবে, ল্যামডা, তার সময় কত লাগবে, ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কাল, তার কৌণিক অবস্থান কত, 2π রেডিয়ান। এইভাবে আমরা বলতে পারি যে পূর্ণ কম্পনের বিষয়গুলো, তাই না। তো দশা, আসলে দশা, পূর্ণকম্পন, তারপরে আর কি দেখলাম আমরা, কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, তারপরে হ্যাঁ পর্যায়কাল, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতির নিয়ন্ত্রণকারী প্যারামিটার। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের আলোচনার পরে এখন আমরা যাব পর্যায়বৃত্ত গতির অ্যাপ্লিকেশান, অর্থাৎ প্রয়োগ কোন কোন দিকে কী কীভাবে আসে সেই সমস্ত বিষয়গুলোকে দেখব। তাহলে আজকের মতো আমরা এখানেই থাকি, এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।